উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। আজকের বাংলাদেশে উর্মিরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার একটি নতুন উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালাল। দেশ এবং জাতিকে আজকে তিনি বিভ্রান্ত করে চলেছে গত প্রায় 12-14 বছর পর্যন্ত। আজকের এইরকম গোলাম মাওলা রনির মতো কিছু কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালালরা এখন এই মুহূর্তে মাঠে ময়দানে নেমেছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে। তো ওনার পক্ষে কে কথা বলতে পারেন আপনাদের সকলেরই জানা, আপনাদের অনেকেরই প্রিয়, হ্যাঁ, বাংলাদেশের একজন সুবিধাবাদ জিন্দাবাদ রাজনীতিবিদ গোলাম মাওলা রনি। এই ম্যাজিস্ট্রেট তাপসী উর্মি তার পক্ষ নিয়ে কথা বলেছিলেন গোলাম মাওলা রনি। তার পক্ষে কথা নেওয়ার পরই গোলাম মাওলা রনির উপর চটেছেন বিশিষ্টজনরা, বিশিষ্ট নেটিজেনরা। গোলাম মাওলা রনি মোটামুটি চাপের মুখে পড়েছেন। গোলাম মাওলা রনি আসলে কেন এই কাজগুলো করলো সেটা নিয়ে আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো। এর আগে এই ম্যাজিস্ট্রেট এবং গোলাম মাওলা রনি তার পক্ষ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর ফয়জুল হক। তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে, সেনাবাহিনীকে বিতর্কিত করতে এবং বাংলাদেশের এই মুহূর্তে যারা নির্লসভাবে কাজ করছে সেই ছাত্র জনতাকে বিতর্কিত করতে। কারণ তারা এই বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে চায় এবং তাদের এই সকল বক্তব্য দিয়ে আপনি যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা ভিডিওর পিছনে লিংক লাগিয়ে দেওয়া হয়। সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাই সে পয়েন্টটা হচ্ছে বাংলাদেশে এই তাবাচ্ছুমদেরকে নিয়ে আবার নতুন করে কিছু ষড়যন্ত্রবাদ মাঠে ময়দানে নতুন করে শুরু করেছে রাজনীতি। সেটা করেছে কারা? গোলাম মাওলা রনিদের মতো কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালালরা আজকের রাজনীতি করা শুরু করেছে। আপনাকে আজকের জাতির কাছে প্রশ্নটা যদি আমি না তুলি তাহলে আমার কাছে মনে হচ্ছে জাতি বিভ্রান্ত হতেই থাকবে। আজকের এই মুহূর্তে আপনাকে একটা দেখাচ্ছি নিউজ, এই যে দেখেন, কি যুগান্তরের নিউজ। উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। আজকের বাংলাদেশে উর্মিরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার একটি নতুন উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালাল, আর তার পাশে তারাই থাকতে পারে যারা আওয়ামী লীগের দালাল। আমি গোলাম মাওলা রনিকে প্রশ্ন করে বলতে চাই, আপনার 2024 সালের বাংলাদেশের এই স্বাধীনতার জন্য কি অবদান রেখেছেন আপনি? আপনি রাজনীতিতে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে ডানে বামে উপরে নিচে সকালে জামাত বিকেলে বিএনপি রাতে আওয়ামী লীগ এভাবে করে করে পেঁচিয়ে পেঁচিয়ে বক্তব্য দিয়ে দেশ এবং জাতিকে আজকে তিনি বিভ্রান্ত করে চলেছে গত প্রায় 12-14 বছর পর্যন্ত। আপনি সাগর ভাই, আজকের আমি কি কারণে বলেছি গোলাম মাওলা রনিকে আমার ফেসবুক পোস্টে, শেখ হাসিনার সি টিম এ টিম দেখেছেন ডাইরেক্ট সরাসরি যারা আন্দোলন করেছে, বি টিম দেখেছেন শেখ হাসিনার পরে খোলস পাল্টিয়ে আবার যারা শেখ হাসিনাকে সাহায্য করছে, আর সি টিম দেখতে এখন অপেক্ষা করবেন। সেই সি টিম হচ্ছে গোলাম মাওলা রনি, যাদের বাংলাদেশে স্বাধীনতা রক্ষায় অবদান নাই, যাদের বাংলাদেশে 24-এর আন্দোলনে অবদান নাই, যাদের বাংলাদেশে এই দেশের স্বাধীনতা সংগ্রামে 24-এ যে সকল মানুষ মৃত্যুবরণ করেছে তার পক্ষে একটা স্টেটমেন্ট নাই। তারা উর্মির ইসে কষ্ট পায়, উর্মির স্বাধীনতা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। তার কাছে আবরারের স্বাধীনতা নাই, তার কাছে আজকের এই মুগ্ধর স্বাধীনতা নাই, তার কাছে আজকের আবু সাইদের স্বাধীনতা নাই, তার কাছে আজকের 1500 মানুষের স্বাধীনতা নাই। তারা আবার রাজনীতির দেউলিয়া। এই সকল রাজনীতিবিদের আপনি যখন মুখোশ উন্মোচন না করবেন তাহলে বাংলাদেশ আজকের অতল ঘরে যাবে। বাংলাদেশের একটি জিনিস সাগর ভাই আপনার মাধ্যমে সাবধান করে দিয়ে যেতে চাই, আমাদের আবেগপ্রবণ জাতি রয়েছে, আমাদের দর্শক শ্রোতা যারা আমাদেরকে ভালোবাসে তাদের মধ্যে অনেকেই অন্ধভক্তত্ব করার কারণে অন্ধভক্ত হতে গিয়ে বিভিন্ন সময় মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে তাদেরকে চলতে হয়। তাদের কাছে এমন এমন কিছু উপস্থাপন করে শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য। কেন? আপনাকে একটু বললেই মনে মনে আপনি খুশি হবেন, 3 দিন পরে ও নিজে শেখ হাসিনার বি টিম সি টিম হয়ে আপনার কাছে কাজ করবে, সেটা আপনার জানাও নাই। তখন আপনি না পারেন সইতে না পারেন কইতে। আজকের এইরকম গোলাম মাওলা রনির মতো কিছু কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালালরা এখন এই মুহূর্তে মাঠে ময়দানে নেমেছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে, সেনাবাহিনীকে বিতর্কিত করতে এবং বাংলাদেশের এই মুহূর্তে যারা নির্লসভাবে কাজ করছে সেই ছাত্র জনতাকে বিতর্কিত করতে। কারণ তারা এই বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে চায় এবং তাদের এই সকল বক্তব্য দিয়ে আপনি যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা ভিডিওর পিছনে লিংক লাগিয়ে দেওয়া হয়। মাটির তলে শব্দ পাওয়া যাচ্ছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে। মাটির তলে আপনার কি বলে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করছে যে ইউনূস সরকার তাহলে কতটুকু স্বাধীনতা দেয়। আপনার বিবেকের কাছে প্রশ্ন তোলেন, যারা এই গল্পগুলো শুনান
যারা এই কথাগুলো শোনান তারা গত 16 বছর কোথায় ছিলেন? 16 বছর বাংলাদেশে শেখ হাসিনা অপরাজনীতি করেছে, কোনো মানুষের স্বাধীনতা ছিল না, ধর্মীয় স্বাধীনতা ছিল না, কিছুই ছিল না। তখন আপনি কথা বলতে পারেন নাই, খুন খারাপি হত্যার হাজারি চলেছ, তখন কথা বলতে পারেন নাই। আর এখন একজন তাপসী তাবাসসুম উর্মি, যে কিনা ভুয়া চাকরি নিয়ে আপনি খোঁজ করে দেখেন, এইটাই প্রমাণিত হবে সর্বশেষ, সেই ব্যক্তির পক্ষে আপনার মানবতার ভেরুয়ালা হিসেবে কাজ করছেন। আমি মনে করি এগুলা ধান্দাবাজি। আমি বাংলাদেশের সমগ্র নাগরিককে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের আন্দোলনের ফসল ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের আন্দোলনের ফসল সেনাবাহিনী আজকের মাঠে ময়দানে নেমেছে। আমরাই বারবার বলেছিলাম জনগণের পাশে সেনাবাহিনীকে দাঁড়াতে হবে। আজকের যৌথ বাহিনী তারা দাঁড়িয়েছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই সেনাবাহিনী, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার যদি বিফলে যায়, তাহলে বাংলাদেশের 24-এর স্বাধীনতা বিফলে যাবে। অতএব আমাদের কাজ আছে, কাজ হচ্ছে জনগণকে বিভ্রান্ত না করে আসুন এই সরকারকে সবার আগে সুপ্রতিষ্ঠিত করি। তাদেরকে শক্তিশালী করলেই গণতন্ত্র সুসংহত হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সে কারণে আমাদের দর্শক শ্রোতাদেরকে ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করতে হবে। কি করতে হবে? বুদ্ধিভিত্তিক আপনাকে আগাতে হবে। যে কোনো জায়গায় চাইলেই যে কারো বিরুদ্ধে আপনি অ্যাকশনে যাবেন কিংবা মিথ্যা বিভ্রান্তমূলক তথ্যে পড়ে আপনি তার বিরুদ্ধে কথা বলবেন, সেটা করা যাবে না। আমাদের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আমাদের সরকার এই সেনাবাহিনী সহযোগিতা করছে। অতএব তাদেরকে, তাদের পাশে থেকে আমাদেরকে দাঁড়াতে হবে। অনেকেই দেখেছি সেনাবাহিনীকে নিয়ে পর্যন্ত বিতর্কিত মন্তব্য করে। আমি চরমভাবে বলতে চাই, আজকের এই 2 মাসের মধ্যে সেনাবাহিনী যদি আমাদের পাশে না থাকতো, জেনারেল ওয়াকারুজ্জামান যদি না থাকতো, তাহলে এই যে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের শেখ হাসিনা তৈরি করে গিয়েছেন, সেখান থেকে উদ্ধার করার সুযোগ ছিল না। এই তত্ত্বাবধায়ক সরকার 2 ঘন্টা টিকতে পারবে না যদি আমার যৌথ বাহিনী তার পাশে না থাকে। অতএব কারো বিরুদ্ধে কথা না বলে আমাদের কাজ হবে একটাই, দেশ বিনির্মাণের জন্য তাদের পাশে দাঁড়ানো। সাগর ভাই, সর্বশেষ একটা পয়েন্ট বলে শেষ করছি। আমরা 5ই আগস্ট যখন স্বাধীনতা পেয়েছি, তার পূর্বে 16 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কেউ অনলাইনে করেছে, কেউ অফলাইনে করেছে, কেউ যুদ্ধ করেছে, কিন্তু সবার উদ্দেশ্য ছিল বাংলাদেশের শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা। আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি, এটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট। এখন আমাদের কাজ হচ্ছে দেশ গঠন করতে হবে, সংস্কার করতে হবে, রাষ্ট্রের সকল নাগরিকদের, সুনাগরিকদের, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে স্বাধীনভাবে মত প্রকাশ করার এবং উপভোগ করার, দেশটাকে পরিচালনা করার স্বাধীনতা আপনাকে দিতে হবে। আর সেটা যদি দিতে হয়, ওই 5ই আগস্ট আমরা যদি আরো 1000 লাশ পড়তো, 5000 লাশ পড়তো, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তো না। জেনারেল ওয়াকারুজ্জামান পাশে দাঁড়িয়েছে, সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে, তাই শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। অতএব আসুন আমরা তাদেরকে শত্রু না ভেবে আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে নিয়ে আগামীর দেশ গঠন করি এবং অচিরেই আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করি। এবং বাংলাদেশের সর্বশেষ 10 সেকেন্ড সাগর ভাই, আজকের এই সরকারের সফলতার কয়েকটা দিক আপনি দেখেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছি, কোনোদিন পাই নাই। 16 বছরের মধ্যে আজকের এই সরকার আসার পরে তার মুক্তি পেয়েছি। জামাতের আমিরের মুক্তি হয়েছে, সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের মুক্তি হয়েছে, বিভিন্ন জায়গায় ভুয়া মামলাগুলো আজকের উদ্ধ হচ্ছে। আজকের বাংলাদেশের হিন্দু মুসলমান স্বাধীনভাবে কথা বলতে পারছে, ধর্ম চর্চা করতে পারছে। আজকের বাংলাদেশের বিটিভির দিকে যদি তাকান, এত সুন্দর বিটিভি 53 বছরের কোন সময় দেখেন নাই, যেই বিটিভিতে সকল রাজনৈতিক দলের, সকল ব্যক্তি বিশেষের নিউজ এখন দেখতে পারেন। অতএব এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। হতাশা লীগের মতো হতাশ হলে হবে না। এজন্যই কি স্বাধীনতা চেয়েছিলাম? এজন্যই কি এটা চেয়েছিলাম? হ্যাঁ, এজন্যই স্বাধীনতা। সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বা সাময়িকভাবে তাকে ওএসডি করে রাখা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আবার অনেকেই তার পক্ষে স্ট্যাটাস লিখেছেন, পক্ষে কথা বলছেন। তো ওনার পক্ষে কে কথা বলতে পারেন আপনাদের সকলেরই জানা, আপনাদের অনেকেরই প্রিয়, হ্যাঁ, বাংলাদেশের একজন সুবিধাবাদ জিন্দাবাদ রাজনীতিবিদ গোলাম মাওলা রনি। তিনি বলেছেন যে মত প্রকাশের স্বাধীনতা লাভের জন্যই তো এই বিপ্লব হয়েছে। তো তাহলে একজন ম্যাজিস্ট্রেট তিনি তার মতামত প্রকাশ করলেন, তাকে কেন ওএসডি করা হলো? সরকারি সাংবিধানিক নীতিমালা ফলো করা হয়েছে কিনা তাকে ওএসডি করার ক্ষেত্রে?
এরকম নানান কথাবার্তা উনি ওনার স্ট্যাটাসে লিখেছেন, মানে ওনার দরদ উতলায় পড়তেছে একেবারে। তো যাই হোক, আমি মাঝখানে থেকে আলোচনা করার চেষ্টা করব এবং কিছু কিছু ক্ষেত্রে একমত হয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে তাকে ওএসডি করার পরে একটি মিডিয়া তার মানে মুঠোফোনে একটা সাক্ষাৎকার নিয়েছে, সেই সাক্ষাৎকারের দুটি অংশ প্রচার করেছে। তাকে জুলাই আগস্টের গণহত্যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তো এই প্রশ্নের উত্তরে উনি দুটি বিষয়ই হাইলাইট করেছেন। একটা হচ্ছে যে 1971-এও গণহত্যা হয়েছিল। তো উনি বলতে চাচ্ছেন যে 71-এর গণহত্যা মীমাংসিত একটা সত্য। কথা হলো যে 71-এর গণহত্যা মীমাংসিত সত্য, 30 লাখ মানুষ সেখানে মারা গেছে, এই তথ্য নিয়ে তো বিতর্ক আছে। মানে কেউ বলছেন 3 লাখ, কেউ বলছে আওয়ামী লীগের দাবি হচ্ছে 30 লাখ। তো এটা নিয়ে তো বিতর্ক আছে, তাই না? তো উনি কিন্তু 30 লাখই বলেছেন। তো সংখ্যা নিয়ে যেহেতু বিতর্ক আছে, সুতরাং এটা মীমাংসিত হয় কি করে? আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে শেখ হাসিনার চেলাবেলা যারা আছে সবই কিন্তু ইউরোপ আমেরিকায় থাকে। তো ইউরোপ আমেরিকার যেখানে প্রভাব আছে, একটি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, যে সংস্থার আমাদের দেশও সদস্য, শেখ হাসিনা বহুবার সেখানে বক্তব্য দেওয়ার জন্য গিয়েছেন। তো সেই জাতিসংঘ কিন্তু এখনো স্বীকৃতি দেয়নি যে 1971 সালে গণহত্যা হয়েছে। বাট আমি বলছি না যে সেখানে গণহত্যা হয় নাই। তো এই জায়গায় আমি একমত হতে চাই যে 1971 সালে গণহত্যা হয়েছে, জাতিসংঘ স্বীকৃতি না দিলেও গণহত্যা হয়েছে, এটা আমরা মেনে নেই। তো এটা মীমাংসিত সত্য, এই জায়গায় উনি ঠিক বলেছেন। বাট সংখ্যা নিয়ে বিতর্ক আছে। 1971 সালে যে গণহত্যা হয়েছে এটা মীমাংসিত সত্য। কিন্তু উনি আরেকটা কথা বলেছেন, শেখ মুজিব যে জাতির পিতা, এটাও মীমাংসিত সত্য। এটা যদি মীমাংসিত সত্য হতো, তাহলে জুলাই আগস্টের বিপ্লবে শেখ মুজিবের বাড়িটা বাংলাদেশের জনগণ কেন পুড়িয়ে দিল? বাংলাদেশের জনগণ তো আর আওয়ামী লীগ না, সব দলের মানুষ মিলেই বাংলাদেশের জনগণ, তাই না? তো যে জনগোষ্ঠী শেখ মুজিবের বাড়িটা পুড়িয়ে দিল, আপনারা অনেকে বলবেন যে তার বাড়ি পুরানোটা সঠিক হয়েছে কিনা, এই বিতর্কে আমি যাচ্ছি না। তার বাড়ি পুরানো সঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। বাট পুড়িয়ে দেওয়া হয়েছে, তো কেন দেওয়া হয়েছে? তার প্রতি রাগ থেকে, ক্ষোভ থেকে তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে। তো তাহলে যে লোকটা জাতির পিতা, সেই জাতি কেন তার বাড়ি পুড়িয়ে দেবে? মানে পিতার সন্তানেরা পিতার বাড়ি পুড়িয়ে দেবে, এটা হয় কখনো? এটা তো হয় না। তাহলে এটা মীমাংসিত সত্য কি করে হয়? এটা হলো যৌক্তিক একটা প্রেক্ষাপট সামনে উপস্থাপন করলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি জাতির পিতা, এটা কে বলেছে? এটা মানে অবৈধ সরকার, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত না এমন একটা সরকার, জোর করে ক্ষমতায় থাকা সরকার, একটা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার, যেটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত। শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল, এটা বাংলাদেশের জনগণের কাছেও স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো সেই স্বৈরাচার সংবিধান পরিবর্তন করে তাকে জাতির পিতা বানিয়েছে। হ্যাঁ, শেখ মুজিব আওয়ামী লীগের নেতাকর্মীদের পিতা হতে পারে, কিন্তু সে জাতির পিতা না। এটা মীমাংসিত সত্য না, এটা উনি মিথ্যা বলেছেন। আচ্ছা, এরপরে ওনাকে যখন জুলাই আগস্টের গণহত্যা নিয়ে প্রশ্ন করা হলো, উনি বলেন যে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, এটা মীমাংসিত সত্য না। তারপরে আবার ঠিকই দরদ উতলায় পড়েছে যে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদেরকে যে হত্যা করা হলো, সেই ব্যাপারে তো কেউ কথা বলছে না।
তো আপনি একটার ব্যাপারে তদন্ত করার কথা বলবেন আর আরেকটার ব্যাপারে তদন্ত ছাড়াই মন্তব্য করবেন, এটা তো বাক স্বাধীনতা হতে পারে না, এটা একপেশী স্বাধীনতা। আপনি যখন মতামত প্রকাশ করবেন, আপনি ন্যায় ইনসাফ করে কথা বলতে হবে, আপনাকে ইনসাফ করে কথা বলতে হবে। যেখানে প্রায় 2000 মানুষ মারা গেল, আপনি তাদের ব্যাপারে বিরোধিতা করতেছেন যে তা আদৌ গণহত্যা হয়েছে কিনা এটা তদন্তের ব্যাপার, কিন্তু হাতে গোনা কিছু পুলিশ নিহত হয়েছে, কয়েকশো আমি ধরে নিলাম, তো সেই পুলিশ মারা গেছে সেই ব্যাপারে আবার আপনার দরদ উতলায় পড়তেছে, তো ওটাও তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। তো ওইটার ব্যাপারে আপনি তদন্তের কথা বলতেছেন না। ঠিক 2000 মানুষ মারা গেছে সাধারণ নাগরিক, তাদের ব্যাপারে আপনার তদন্ত লাগবে। আবার একটা মানে চরম গর্হিত কথাবার্তা বলেছেন যে আবু সাইদ নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আবু সাইদ নাকি সন্ত্রাসী, আর সে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গিয়ে, সন্ত্রাসী কাজ করতে গিয়ে তার নিজের দলের হাতেই সে মারা গেছে। আচ্ছা বলেন তো, যে লোকটা পাগল, যে লোকটা মানে অল্প বোঝে না, মানে সমাজের চোখে যে লোকটা পাগল, সে লোকও জানে যে একজন পুলিশ কনস্টেবল তাকে গুলি করে হত্যা করেছে। একটা গুলি না, 4টা-5টা গুলি করেছে, ভিডিও ফুটেজ আছে, সব আছে। আবু সাইদের হত্যা নিয়ে কোনো তদন্তের দরকার নাই, একেবারে দিবালোকের মতো পরিষ্কার যে একজন পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে, অথচ সে বলছে যে তার নিজের লোকেরাই তাকে গুলি করে মেরেছে। এখন আপনি গণহত্যা নিয়ে তদন্তের কথা বলবেন, আবার একই সাথে আবু সাইদকে তাদের নিজের লোকেরা মেরেছে সেটা আবার বলবেন, এটা কি স্ববিরোধী কথা হলো না? গণহত্যার মধ্যে তো আবু সাইদও একজন। তা আপনি আগেই তো বললেন যে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, কিন্তু তদন্ত হওয়ার আগেই তো আপনি মন্তব্য করে বসলেন যে আবু সাইদ তার নিজের লোকের হাতে মারা গেছে, অথচ ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ সরাসরি খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করেছে। এই যে ডাবল স্ট্যান্ড বনবানিকতা, এটা তো স্বাধীনভাবে মত প্রকাশ হয়নি। এটাই কি স্বাধীনতা? না, এরকম স্বাধীনতা আমরা চাই না। এরপরে তিনি বর্তমান যে সরকার, এই সরকারকে বলেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকার। বলেন, এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহী অপরাধ। যদিও এই জায়গায় আপনারা আবার বলবেন যে ভাই আপনাদের লোকজনই তো বলছে এই সরকার অবৈধ সরকার। হ্যাঁ, আমাদের পিনাকিদা বলেছেন, আমি বিরোধিতাও করেছি। ওই যে আমি কিছুটা কয়েকদিন আগে একটা লাইভে বলেছিলাম যে ইলিয়াস কনক পিনাকির বর্তমান অ্যাক্টিভিটি শেখ হাসিনাকে শক্তিশালী করছে, এই কথা বলেছিলাম কিনা? হেডলাইনটা এটাই দিয়েছিলাম, প্রমাণ পেয়েছেন আপনারা? তারা যে শেখ হাসিনাকে শক্তিশালী করছে প্রমাণ কিন্তু পেয়ে গেছেন। এই উর্মি স্পর্ধা পেয়েছে আমাদের এই সমস্ত ভাইদের কারণে। পিনাকিদা যদি এই সরকারকে অবৈধ সরকার না বলতেন, এত বড় স্পর্ধা এই তাবাসসুম দেখাইতো না। তো আমার মন্তব্য কি অমূলক ছিল? যে তারা যে তাদের বর্তমান অ্যাক্টিভিটি যে এই সরকার শেখ হাসিনাকে যে শক্তিশালী করছে প্রমাণ পেয়েছেন আপনারা? কারণ এদেরকে প্রশ্রয় আমরাই দিয়েছি, আমরা নিজেরাই তো বলেছি ইউনূস সরকার অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার, রাষ্ট্রদ্রোহী সরকার। পিনাকি বলেছে, আমাদের পিনাকিদা বলেছে কথা। তো এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে না ভাই, পিনাকিদা যদি অবৈধ সরকার বলতে পারে, পিনাকিদা যদি অসাংবিধানিক সরকার বলতে পারে, পিনাকি যদি রাষ্ট্রদ্রোহী সরকার বলতে পারে, তাহলে উর্মি বলাতে দোষ কি? আমার লাজবাব, আমার কোনো জবাব নাই। আমি প্রতিবাদ করেছি এ সমস্ত বক্তব্যের, আপনারা শুনে নিয়েন। আচ্ছা, এখন আসেন, তারপরে আরো আছে। তিনি আরো বলেছেন যে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনার। কার? মহাশয় বলেছেন কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। মহাশয় কাকে বলেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন। কথা হলো, শেখ হাসিনার সরকারের কোনো ভিত্তি ছিল না, সাংবিধানিক কোনো ভিত্তি ছিল না। শেখ হাসিনার সরকারের কি সাংবিধানিক কোনো ভিত্তি ছিল? না, কোনো ভিত্তি ছিল না। এই সরকারেরও বর্তমান সংবিধান অনুযায়ী সাংবিধানিক কোনো ভিত্তি নেই, এটা ঠিক। কিন্তু এই সরকার যারা গঠন করেছে তারা কারা? তারা বাংলাদেশের জনগণের প্রতিনিধি।
তারা কারা? বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীলদের প্রতিনিধি এবং যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারাও বাংলাদেশের জনগণের প্রতিনিধি। তারা বসে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তারা জোর করে শেখ হাসিনার মতো একতরফা ক্ষমতায় আসেনি। সুতরাং সংবিধান আগে না জনগণের অধিকার আগে? জনগণের অধিকার আগে। আচ্ছা, যাই হোক, এবারে আসেন যে তার স্বাধীনভাবে মত প্রকাশ করাটার অধিকার খর্ব করা হয়েছে কিনা সেটি নিয়ে কথা বলি। কথা হলো যে আমি একজন সাধারণ নাগরিক, আমি গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি না। বর্তমান সরকার, অতীত সরকার যা বলেন, আমি সরকারের কাগজে কলমে কোনো চাকুরিজীবী না, আমি সরকারের কোনো প্রতিনিধি না। আমি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি। পিনাকি তিনিও সরকারের কোনো প্রতিনিধি না, কোনো সরকারি চাকুরিজীবী না, ইলিয়াসও না, কনকও না, ইভেন রনিও না। আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতেই পারি, এই স্বাধীনতা আমাদের সংবিধান আমাকে দিয়েছে। কিন্তু যিনি সরকারি চাকুরিজীবী, তিনি সরকারের কতটুকু সমালোচনা করতে পারেন, তিনি আদৌ ফেসবুক এইভাবে ব্যবহার করতে পারেন কিনা? সংবিধানে একটা নীতিমালা আছে, সংবিধানে একটা নীতিমালা আছে। আমি যদিও সংবিধান বিশেষজ্ঞ নই এবং আইনের ছাত্র নই, যারা আইনজীবী, যারা লয়ার, যারা সংবিধানের স্পেশালিস্ট, আপনাদের কাছে আমার প্রশ্ন যে একজন ম্যাজিস্ট্রেট, একজন এসপি, একজন ডিসি বা ওসি, এই পর্যায়ের সরকারি কর্মকর্তা, তারা কতটুকু ফেসবুক ব্যবহার করতে পারে, ইউটিউব ব্যবহার করতে পারে, এবং তারা সরকারের কতটুকু সমালোচনা করতে পারে বা আদৌ করতে পারে কিনা? তিনি নীতিমালা লঙ্ঘন করেছেন কিনা? এলো প্রথম কথা, যে তিনি যে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতেছেন, তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করা আর আমরা যারা সাধারণ নাগরিক আমাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার মধ্যে পার্থক্য আছে কিনা সেটা আমাদের আগে একটু জানা দরকার। আমি কথা বোঝাতে পেরেছি কিনা? উনি একজন ম্যাজিস্ট্রেট, উনি সরকারের একজন আমলা, সরকারের একজন কর্মকর্তা। উনি সরকারি বিধিমালা বা নীতিমালা অনুযায়ী কতটুকু স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন? কারণ উনি সরকারি চাকরিজীবী। এই প্রশ্নটা রাখলাম, আমি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। এবার আসেন, তিনি আদৌ স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছেন কিনা। প্রায় 2000 জানের বিনিময়ে, প্রায় 2000 আত্মার আত্মাহুতির বিনিময়ে একটা বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লব সাধিত হওয়ার পর সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিদের পরামর্শে একটি সরকার গঠিত হয়েছে। আপনি সেই সরকারকে বলছেন ভিত্তিহীন। মতামত প্রকাশের স্বাধীনতা আপনার আছে, কিন্তু আপনি এমন মতামত প্রকাশ করবেন না যেটা রাষ্ট্রীয় আইনে আপনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করবেন। আপনি সর্বজন সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিদের পরামর্শে গঠিত একটা সরকারকে বলছেন ভিত্তিহীন সরকার। সরকারই বলতে চাচ্ছেন না, অথচ সেই সরকারের অধীনেই আপনি চাকরি করেন, সেই সরকারেরই আপনি আমলা। এটা রাষ্ট্রদ্রোহের শামিল বলে আমি মনে করি। এই জাতীয় মন্তব্য একজন সাধারণ নাগরিক হয়তো করতে পারে, তাও কতটুকু সমীচীন আমি জানি না। বাট একজন সরকারি আমলা সেই সরকারকে ভিত্তিহীন সরকার বলতে পারে কিনা, এটা রাষ্ট্রদ্রোহী অপরাধের পর্যায়ে পড়ে বলে আমি মনে করি। বাকিটা আইনে কি লেখা আছে, যারা আইনজীবী আছেন তারা ভালো বলতে পারবেন। তো এটা আদৌ মত প্রকাশের স্বাধীনতার পর্যায়ে পড়ে কিনা, এই প্রশ্নটাও আপনাদের কাছে রাখলাম। সাথে সাথে তিনি বলেছেন, কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়, কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। কাকে বলেছেন? ডক্টর ইউনূসকে বলেছেন।
তার মানে এটা সরকার উৎখাত করার মতো একটা শব্দ। কাউন্ট ডাউন শুরু হয়ে যাওয়া মানে কি? এই সরকারকে বেকায়দায় ফেলার মতো একটা শব্দ, এই সরকারকে উৎখাত করার একটা শব্দ। এই জাতীয় শব্দ একটি সর্বজন বিদিত সরকারের বিরুদ্ধে বলাটাও রাষ্ট্রদ্রোহী অপরাধের শামিল। তারপরেও সেই সরকারেরই একজন সরকারি আমলা। এটা মত প্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে কিনা? পড়ে না। আমি পূর্বেই বলে নিয়েছি, স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা তার কতটুকু আছে, যেহেতু সে সরকারি আমলা। আমার আপনার যতটুকু আছে, পিনাকির যতটুকু আছে, ইলিয়াসের যতটুকু আছে, কনকের যতটুকু আছে, মাহমুদুর রহমান সাহেবের যতটুকু আছে, ওনার ততটুকু আছে কিনা? এই প্রশ্নটা কিন্তু আমি আগেই করে নিয়েছি। সবাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না, সংবিধানের একটা নীতিমালা আছে, সেই নীতিমালা উনি লঙ্ঘন করেছেন কিনা সেটি কিন্তু আমি বলে নিয়েছি। এরপরে আবু সাইদকে উনি বলেছেন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। আবু সাইদ কি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন? আবু সাইদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল? আবু সাইদ কোনো মানুষ খুন করেছেন? কি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন? একজন সরকারি আমলা, কথাটা বোঝার চেষ্টা করেন, একজন সরকারি আমলা, মত প্রকাশের স্বাধীনতা এক জিনিস, আর একজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া আরেক জিনিস। যাকে সারা বাংলাদেশের মানুষ হিরো বানিয়েছে, যাকে সারা বাংলাদেশের মানুষ বীর উপাধি দিয়েছে, যে ব্যক্তিকে নিয়ে সারা পৃথিবীর মিডিয়া নিউজ করেছে, সারা পৃথিবীর মিডিয়া, সারা পৃথিবীর জনগণ যাকে বীর উপাধি দিয়েছে, আপনি তাকে বলছেন সন্ত্রাসী। তারপরেও মেনে নিতাম যদি আপনি সাধারণ নাগরিক হতেন। আপনি তো সাধারণ নাগরিক নন, আপনি সরকারি আমলা। যার জানের বিনিময়ে, যার শাহাদাতের বিনিময়ে এই বিপ্লবটা সংগঠিত হয়েছে, শুধু তার না, সূত্রপাত তাকে দিয়ে হয়েছে, এটা তো মানতে হবে। তো যিনি জাতীয় বীর, সেখানে আপনার তদন্ত লাগবে না যে উনি আদৌ সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন কিনা, সেখানে আপনার তদন্ত লাগবে না। আদৌ তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন কিনা, সেখানে আপনার তদন্ত লাগবে না। কিন্তু জুলাই আগস্টের গণহত্যা আদৌ হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে আপনি বলেছেন এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, এটা এখনো মীমাংসিত না। তো ওই জায়গায় আপনার তদন্ত লাগবে, কিন্তু একজন নিরপরাধ মানুষকে আপনি সন্ত্রাসী বলবেন, কোন তদন্তের ভিত্তিতে আপনি সন্ত্রাসী বললেন? আপনি তো ম্যাজিস্ট্রেট, ওয়ান কাইন্ড অফ বিচারক আপনি। তো আপনি একই জায়গায় দুমুখ নীতি অনুসরণ কেন করবেন? গণহত্যার প্রশ্নে আপনি বলবেন যে তদন্ত সাপেক্ষে ব্যাপার, আবার একই সাথে এটাও বলবেন যে আবু সাইদের নিজের দলের লোকজনই তাকে গুলি করে হত্যা করেছে, সেখানে আপনি তদন্তের কথা আনবেন না। একেই বলে এডুকেটেড ম্যাড, একেই বলে এডুকেটেড ম্যাড। মেধাবী কিন্তু শয়তানও অনেক মেধাবী ছিল। অবশ্যই আপনি মেধার ভিত্তিতে ম্যাজিস্ট্রেট হয়েছেন, কিন্তু মেধা তো আপনি কাজে লাগাতে পারেন নাই, মেধা আপনি কাজে লাগাতে পারেন নাই। তো এখন যারা প্রশ্ন তুলছেন, এই সুবিধাবাদ জিন্দাবাদ রাজনীতিবিদ রনির মতো যারা প্রশ্ন তুলতেছেন, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, মত প্রকাশের স্বাধীনতা, এটার সংজ্ঞা জানেন? রনি সাহেব, সংজ্ঞা জানেন এটার? মত প্রকাশের স্বাধীনতা কাকে বলে? এটা সংজ্ঞাই আপনি জানেন না, অথচ আপনি বিশাল এক বুদ্ধিজীবী। যে মতামত প্রকাশ করলে অন্যের ক্ষতি হয়, সেই মতামত প্রকাশ করা যাবে না। মতামত প্রকাশ করার স্বাধীনতারও একটা লিমিট আছে, কিন্তু সেটা সংবিধান স্বীকৃত হতে হবে। আপনার মন চাইলে আপনি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটবেন, এটাও তো এক ধরনের স্বাধীনতা, তাই না? আপনার মন চাইছে আপনি উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটবেন, লোকালয়ে হাঁটবেন, এটা কি সম্ভব? কেন সম্ভব না? কারণ এটা অশ্লীলতা, এটা অশ্লীলতা। আপনার মন চাইছে একজনকে আপনি খুন করে ফেলবেন, এটা কি স্বাধীনতা? না, এটা স্বাধীনতা না।
এটা ফৌজদারি অপরাধ। এই জন্য স্বাধীনভাবে মত প্রকাশ করা মানে আপনি যা তা বলতে পারবেন না। আপনাকে দেশের আইন ফলো করতে হবে। দেশের আইনের বাইরে যেতে পারবেন না। আপনি যদি মুসলিম হন, আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না। সীমার ভিতরে থেকে যতটুকু সম্ভব আপনি স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন, এর বাইরে যাবেন না। স্বাধীনতারও একটা সংজ্ঞা আছে, মত প্রকাশেরও একটা সংজ্ঞা আছে। উনি বলছেন বঙ্গবন্ধু, আমি তো বঙ্গবন্ধু বলি না, বঙ্গশত্রু। উনি বলছেন যে 1971 সালে গণহত্যা হয়েছে, এটা মীমাংসিত, আমি মেনে নিলাম। কিন্তু শেখ মুজিবের 72 থেকে 75-এ যে গণহত্যা হয়েছে সেটাকে মেনে নিয়েছেন আপনি? সেটা তো মেনে নেন। গোলাম মাওলা রনিকে নিয়ে কিন্তু আমরা সকলে জানি গোলাম মাওলা রনিকে, রনির আসলে কোনো ঠিকানা এখন নাই। তিনি যা ইচ্ছা তাই বলতে পারতেছেন, যা ইচ্ছা তা করতে পারতেছেন। এটা একটা সাধারণ মানুষের মতোই, তিনি মন্তব্য বা সব কিছু করতে পারতেছেন। কিন্তু তার মতো একজন লোক এটা বুঝতেছে না যে এই উর্মি স্বাধীনতার নাম নিয়ে তিনি জুলাইয়ের গণহত্যাকে অস্বীকার করছেন, শহীদ আবু সাইদকে তিনি সন্ত্রাসী বলছেন। ডক্টর এই গোলাম মাওলা রনি যদি এর পক্ষ নেয় তাহলে তো এগুলোকে গোলাম মাওলা রনিও সাপোর্ট করছেন। তাহলে কি গোলাম মাওলা রনি এটা বলতে চাচ্ছেন যে আবু সাইদ সন্ত্রাসী, জুলাই গণহত্যা এটা প্রমাণিত নয়? এটা কি গোলাম মাওলা রনি মেনে নেবেন বা তিনি এটাকে সাপোর্ট করবেন? এটা আমরা রনির ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আপনি উর্মির কোন বিষয়টা, স্বাধীনতার নামে কি আপনি এই কোনো স্বাধীনতাকে অপেক্ষা করতে পারেন? স্বাধীনতার নামে, স্বাধীনতার স্থপতি আমি বলবো এখন, এই জুলাইয়ের স্বাধীনতার স্থপতি শহীদ আবু সাইদকে যদি কেউ অস্বীকার করে সেটাকে আপনি মত প্রকাশ স্বাধীনতা মনে করবেন? নাকি এটা সে একটা মানে মত প্রকাশের স্বাধীনতা ব্যবহার করে সে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং দেশের দ্বিতীয় স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? এই প্রশ্নগুলো কিন্তু গোলাম মাওলা রনির উত্তর দিতে হবে। আর না হয় আমরা ধরে নিব যে রনির এই কাজগুলো উর্মিকে সহায়তা করছে এবং রনি, উর্মি, হাসিনা তারা সব একই, তারা এক রসুনেরই গুঁড়া।